আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা আমার এই টিউটোরিয়ালটি দেখতেছ, আজকের এই টিউটোরিয়ালে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা আলাপ করব, যা নবম শ্রেণীর একজন শিক্ষার্থী যখন রসায়ন বইটা হাতে নিয়ে তৃতীয় অধ্যায় পরমাণুর গঠন অধ্যায়টা পড়ে, তখনই ওই জায়গায় এমন একটা বিষয় তারা দেখতে পায়, যেটা আমি বোর্ডে লিখে রাখছি। সেটা হলো ইলেকট্রনিক কৌণিক ভরবেগ বা এমবিআর সমান এনএইচ বাই 2 পাই। এখন এমবিআর সমান এনএইচ বাই 2 পাই, এই জিনিসটা কিভাবে আসে তাদের মনে একটা প্রশ্ন জাগে। আমাদের বইয়ে শুধু এমবিআর সমান এনএইচ বাই 2 পাই সমীকরণটা লিখে দেওয়া হয়েছে, কিন্তু এই সমীকরণটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা নিয়ে তাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে। সেই আঙ্গিকে আজকে টিউটোরিয়ালটা বানানো। যারা দশম শ্রেণীতে পড়ো, এসএসসি পরীক্ষার্থী, তারা বিষয়টা জানো এবং পারো, কিন্তু নবম শ্রেণীর একজন স্টুডেন্টের কাছে এই বিষয়টা অন্যরকম মনে হতে পারে। আমি আজকে টিউটোরিয়ালটা নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর উপর ভিত্তি করে টিউটোরিয়ালটা বানাচ্ছি। আশা করি তোমাদের জন্য এটা ফলপ্রসূ হবে। তাহলে আমরা একটু শুরু করি। আমরা যদি প্রথমে আসি, তুমি হয়তো নিলস বোরের নামটা শুনছো, অবশ্যই হয়তো নিলস বোরের নামটা শুনছো, যে বোর। নিলস বোর 1913 সালে নিলস বোর 1913 সালে একটি মডেল প্রদান করেন, যা বোর পরমাণু মডেল নামে পরিচিত। এই বোর পরমাণু মডেলের প্রথম যে মতবাদটা ছিল, সে মতবাদে বোর বলছিল রাদারফোর্ডের পরমাণু মডেল কিছু সীমাবদ্ধতা ছিল বা ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলাকে নিলস বোর পরিবর্তন করে, সংশোধিত করে, উন্নতকরণ করে একটা মডেল প্রদান করেন। এখন সে বোর পরমাণু মডেল নামে পরিচিত। সে জায়গায় নিলস বোর বলেন যে পরমাণুতে বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলা ঘুরে, সেগুলা একটি নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে আমরা ধারণা পাই প্রথম কোথা থেকে? বোর পরমাণু মডেল থেকে। কারণ রাদারফোর্ড বলছিল, মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছিল, কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীতে দেখা যায় যে ইলেকট্রন গুলো আসলে নিজের ইচ্ছা মতো আবর্তন করতে পারে না। যে শক্তি স্তর বা কক্ষপথ আবর্তন করে, সেই শক্তি স্তর কক্ষপথ গুলা উপবৃত্তাকার বা বৃত্তাকার থাকে। যেমন বোর পরমাণু মডেল অনুসারে ধরো, এটাকে যদি আমরা একটা মৌলের নিউক্লিয়াস কল্পনা করি, এটা হলো ফার্স্ট সেল, এটা হলো সেকেন্ড সেল, এটা হলো আমাদের থার্ড সেল। এখানে প্রত্যেকটা সেলে যে ইলেকট্রন গুলো অবস্থান করতেছে, বাইরে ইলেকট্রন গুলা থাকে, সেই বোর পরমাণু মডেল অনুসারে এন এর উপর ভিত্তি করে, যেমন এন এর মান 1 2 3 4 5 6 এরকম হয়, এন এর মানের উপর ভিত্তি করে আমরা এই সেল গুলার নামকরণ করতে পারি। যেমন প্রথম সেল কে এন সমান 1 হলে আমাদের কে সেল, তারপরে এল সেল, তারপরটা এম সেল, এইভাবে আমরা নামকরণ করি, যা সাধারণত তোমরা জানো। আমি 100% শিওর তোমরা এটা পারো বা জানো। এখন এরপরে তার এই ধারাবাহিকতায় তোমরা হয়তো আরেকজন বিজ্ঞানীর নাম শুনছো, সেটা হলো ডি ব্রগলি। ডি ব্রগলি যে ডি ডি ব্রগলি 1900 কত সালে? 1924 সালে তিনি বলেন, তার আগে একটু বলে নেই, নিলস বোর যে মতবাদটা প্রদান করেন, সে মতবাদে ইলেকট্রনের কোন ধর্মের কথা ব্যাখ্যা করেন? তিনি ইলেকট্রনের সে জায়গায় কণা ধর্মের কথা ব্যাখ্যা করেন। কোন ধর্মের কথা ব্যাখ্যা করেন? কণা ধর্ম। পরবর্তীতে 1924 সালে যে ডি ব্রগলি বলেন যে ইলেকট্রনের মাঝে শুধুমাত্র কণা ধর্ম না, আরেকটা ধর্ম আছে, সেটা হলো তরঙ্গ তরঙ্গ ধর্ম। অর্থাৎ ইলেকট্রন একই সাথে দুই ধরনের ধর্ম প্রদর্শন করে, একটা হলো কণা ধর্ম আর একটা তরঙ্গ ধর্ম। তাহলে ডি ব্রগলি কি বলেন? ইলেকট্রনের মাঝে কণা ধর্ম আছে, আবার একাধারে তরঙ্গটাও আছে, তরঙ্গ ধর্মটা বিদ্যমান। অর্থাৎ কণা ধর্মকে আমরা বলতে পারি পার্টিকেলস, আর কি আছে? ওয়েভ আছে। এই দুইটা। ডি ব্রগলি বলেন যে ইলেকট্রনের মাঝে শুধু কণা ধর্ম না, কণা ধর্ম আছে, আর কি আছে? তরঙ্গ ধর্মটাও আছে। এখন যদি আমরা কণার কথা বিবেচনা করি, কণা কিভাবে যায়? কণা সাধারণত সরলরৈখিক ভাবে যায়, এরকম ভাবে যায়। এখন এটাকে যদি আমরা তরঙ্গ আকারে বিবেচনা করি, তাহলে তরঙ্গ আকারে গেলে তখন কিন্তু সে এইভাবে যাবে, এইভাবে যাবে, তরঙ্গ আকারে যাচ্ছে। যে ইলেকট্রনের মাঝে এই দুই ধরনের ধর্ম কি আছে? বিদ্যমান আছে। এটা কে বলে? সাধারণত আমাদের ডি ব্রগলি বলে গেছে। এর পরবর্তীতে এই যে ডি ব্রগলির যে সমীকরণ, এই সমীকরণটাকে আরো উন্নতকরণ করেন আরেকজন বিজ্ঞানী, সে হলো সন্ডিঞ্জার। যারা
ইন্টারমিডিয়েট বা এইচএসসি তে পড়েন, তারা এই যে ডি ব্রগলির সমীকরণ বা সন্ডিঞ্জারের তরঙ্গ সমীকরণ সম্পর্কে সুন্দরভাবে বইটাতে আলোচনা করা হয়েছে সহজভাবে। এসএসসি পড়া একজন শিক্ষার্থীর কাছে এই বিষয়টা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই বিষয়টা বোঝার জন্য তোমাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, মানে মস্তিষ্কটাকে ঠান্ডা রাখতে হবে। যে আমি বললাম যে ডি ব্রগলি 1924 সালে বলেন যে ইলেকট্রনের মাঝে শুধু কণা ধর্ম না, তরঙ্গ ধর্মটা বিদ্যমান, মানে পার্টিকেলস আর ওয়েভটাও বিদ্যমান। পরবর্তীতে তার এই ধারাবাহিকতায় 1926 সালে ডি ব্রগলির এই তরঙ্গ সমীকরণটাকে সাধারণত সনডেঞ্জার এটাকে উন্নতকরণ করেন। সেটা হলো ধরেন কোয়ান্টাম বলবিদ্যার মতো একটা মতবাদ প্রদান করেন, যাকে তার নাম অনুসারে সনডেঞ্জারের তরঙ্গ সমীকরণ বলা হয়। নামটা কি মনে রাখতে হবে? সনডেঞ্জার। সনডেঞ্জার কত সালে? 1926 সালে। 1926 সালে যে সনডেঞ্জার বলেন যে ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে আবর্তন করেন, তখন সে নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আবর্তন করেন। সেটা কিভাবে বলেন? ধরেন এটা হলো একটা বৃত্তাকার বহুবৃত্তাকার কক্ষপথ, ইলেকট্রন যখন ঘুরে তখন সে এইরকম ভাবে তরঙ্গ আকারে ঘুরে। এরকম ভাবে তরঙ্গ আকারে ঘুরে, এইটা বলে সনডেঞ্জার। ইলেকট্রন যখন একটা কক্ষপথে আবর্তন করে তখন সে নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আবর্তন করে। ফলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আবর্তন করে, এটা হলো এসএসসি তে কোয়ান্টাম বলবিদ্যার মাঝে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। কোয়ান্টাম বলবিদ্যার মাঝে, যা এসএসসি একজন স্টুডেন্টের কাছে সোজা মনে হবে, কিন্তু এসএসসি স্টুডেন্টের কাছে একটু কঠিন মনে হতে পারে, তবে একটু ঠান্ডা মাথায় বুঝলে বোঝাটা সোজা। তাহলে আমরা এই জায়গা থেকে দুইটা সমীকরণ পাই। কি কি পাই? এক হলো আমরা পাচ্ছি ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ, আর দুই নম্বরে পাচ্ছি আমরা সনডেঞ্জারের সমীকরণ, যা তরঙ্গ সমীকরণ নামে পরিচিত। এর সনডেঞ্জারের তুমি সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা পাই। পরবর্তীতে এই সমীকরণ অনুসারে দেখা যায় ইলেকট্রন যখন একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তর গমন করে, অথবা ধরো আলো যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তখন সে এরকম ভাবে গুচ্ছ আকারে যায়, এরকম গুচ্ছ প্যাকেট আকারে যায়। এই গুচ্ছ প্যাকেটটার নাম হলো কি? ফোটন। ফোটন বা শক্তি। আলো একটা স্থান থেকে আরেক স্থানে গেলে গুচ্ছ আকারে যায় বা প্যাকেট আকারে যায়, প্যাকেটটার নাম কি? আমাদের ফোটন। এখন তার পরবর্তীতে আমাদের আরেকটা বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে, সেটা হলো ম্যাক্স প্লাঙ্ক। আমরা ম্যাক্স প্লাঙ্কের নাম শুনছি না? আমরা যদি আমরা লিখি যে প্লাঙ্ক, প্লাঙ্কের একটা ধ্রুবক আছে যে প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক অথবা প্লাঙ্ক ধ্রুবক, যে প্লাঙ্ক ধ্রুবক, এটা আমি আসতেছি একটু পরে। প্লাঙ্ক ধ্রুবক, এই যে আমরা বললাম যে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়, তখন সে গুচ্ছাকার বা প্যাকেট আকারে যায়, যার নাম হলো ফোটন। এটাকে আমরা বলতে পারি এইরকম ভাবে যে ই সমানুপাতিক নিউ। এই জিনিসটার নাম হলো নিউ। নিউ একটু মাথায় রাখবা, এই জিনিসটার নাম হলো নিউ। এটা দ্বারা বোঝাচ্ছে এই যে কম্পাঙ্ক, নিউ বলতে কম্পাঙ্ক বোঝাচ্ছে। কম্পাঙ্ক তার শক্তির উপর নির্ভর করে, অর্থাৎ কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে ওই ইলেকট্রনের শক্তিটাও কি হবে? বেশি হবে। ধরো যে আমি বোঝানোর জন্য যে এইটা একটা আমাদের কম্পাঙ্ক, আবার ধরো এইরকম এটাও একটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডাটা আমাদের বেশি, আর এটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের কি? কম। যে জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তিটা বেশি। কেন? কারণ এর স্পন্দনটা, কম্পনটা বেশি। কম্পন যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে। এখন এই যে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি যে নিউ দ্বারা কম্পাঙ্ক বা স্পন্দনকে বোঝাচ্ছে। এর স্পন্দন সংখ্যা যত বেশি হবে ইলেকট্রনের শক্তিও তত বেশি হবে। এখন এই সমানুপাতিক চিহ্নটা দূর করার জন্য আমাদের একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। সেই ধ্রুবকটার নাম কি? সেই ধ্রুবকটা হলো আমাদের এইচ। এইচ মানে হলো প্লাঙ্ক ধ্রুবক, এইচ নিউ। এখানে এইচ হলো আমাদের কি? প্লাঙ্কের ধ্রুবক। এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা কি? 6.626176 গুণন 10 ইনভার্স 34 কেজি
মিটার স্কয়ার পার সেকেন্ড। এইটাকে আমরা লিখতে পারি কি জুল সেকেন্ড। এখন আমরা হিসাবের জন্য সাধারণত এই 3 ডিজিট পর্যন্ত নিয়ে থাকি, যে আমরা নিয়ে থাকি 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড প্লাঙ্ক সূত্র, যে এই সমীকরণ। এখন এই যে স্পন্দন সংখ্যা যত বাড়বে এই ইলেকট্রন শক্তিটাও কি তত বাড়বে। এখন এইটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, একটু বোঝার চেষ্টা করেন, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আইনস্টাইনের আপেক্ষিকতার মতবাদ অনুসারে আমরা জানি ভরের সাথে শক্তির একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হলো E সমান m c স্কয়ার। E সমান কি m c স্কয়ার। আইনস্টাইনের আপেক্ষিকতার মতবাদ অনুসারে এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই, তাহলে আমরা লিখতে পারি, যেহেতু দুইটাই শক্তি, তাহলে আমরা লিখতে পারি m c স্কয়ার সমান আমরা লিখতে পারি কি h নিউ। এটা আমরা লিখতে পারি। এখন যেহেতু নিউ এখানে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, তাহলে তোমরা অবশ্যই, আমি শিওর এটাও জানো যে আমরা জানি বি সমান কি এফ ল্যামডা। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় কি করতে হবে? এই জায়গায় বলতে পারছি সমান নিউ ল্যামডা। এখন এই জায়গা থেকে যদি আমি নিউটাকে বের করি, তাহলে আমি লিখতে পারি আমরা সি বাই ল্যামডা, এটা লিখতে পারি। তাহলে এই জায়গায় আমরা কি বসাইতে পারি? এই যে নিউ এর মানটা বসাই, যে এম সি স্কয়ার সমান এইচ, আমাদের কি ছিল সি বাই ল্যামডা ছিল। তাহলে আমরা লিখতে পারি উভয় সাইড থেকে যদি আমরা সি কাটা দিই, তাহলে এই জায়গায় একটা সি থাকে, তাহলে আমাদের থাকে হলো এম সি সমান আমাদের কি থাকে এইচ বাই ল্যামডা। এইচ বাই ল্যামডা এটা থাকে, তাহলে আমরা লিখতে পারি যে ল্যামডা সমান আমরা লিখতে পারি কি এইচ বাই এম সি। এখানে সি বলতে আলোর বেগকে বোঝাচ্ছে, কিন্তু যেহেতু আমরা ইলেকট্রনের কণা ধর্মকে ব্যাখ্যা করতেছি, এই কারণে আমরা এই জায়গায় কি লিখবো, যে ল্যামডা সমান আমরা লিখবো এইচ বাই এম ভি। এটা হলো আমাদের ডি ব্রগলি সমীকরণ। এটা আমাদের কি ডি ব্রগলি সমীকরণ। তাহলে ডি ব্রগলি সমীকরণকে আমরা কি লিখতে পারি? ল্যামডা সমান এইচ বাই এম ভি। এইচ বাই আমরা কি লিখতে পারি? এম ভি লিখতে পারি। দেখো বুঝছো কিনা? আমি এই সাইডে এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এখন দেখো, এখন এই যে একটু আগে আমরা একটা চিত্রের কথা বলছিলাম, যে সন্ডিলদার বলছিল যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করার সময় একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আবর্তন করে। সেই এই চিত্রটা, এটা যদি একটা কেন্দ্র হয়, কেন্দ্র থেকে বাইরের স্তরের দূরত্বটা কি আমাদের ব্যাসার্ধ। এখন সন্ডিলদারের তরঙ্গ সমীকরণ অনুসারে ইলেকট্রন যখন একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তার সেই বৃত্তাকার কক্ষপথের পরিধি হলো 2 পাই আর। 2 পাই আর এটা হলো যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ঘুরে তার একটি সরল গুণিতকের সমান, অর্থাৎ এন ল্যামডা। এটা আবার কিভাবে আসলো? এটা বোঝানোর ক্ষেত্রে বলি যে বৃত্তির যে একটা পরিধি আছে, পরিধি 2 পাই আর, সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্যের একটা সরল গুণিতক। কিভাবে? ধরো এই জায়গায় কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে? এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, চারটা। তাহলে এন এর মান কত হবে? 1 2 3 4 এরকম ভাবে। তাহলে আমি যদি মনে করি এটা হলো একটা মৌলের নিউক্লিয়াস, এটা হলো ফার্স্ট সেল, এটা সেকেন্ড সেল, এটা হলো থার্ড সেল। তাহলে এই নিউক্লিয়াস থেকে বাইরের স্তরে এটা হলো ব্যাসার্ধ, এই দ্বিতীয় শক্তি স্তর এটা ব্যাসার্ধ, তৃতীয় শক্তি স্তর এটা ব্যাসার্ধ। তাহলে বৃত্তের পরিধিতে যখন ব্যাসার্ধ নির্ণয় করবো, তখন আমরা কিভাবে নির্ণয় করব? যে প্রথম শক্তি স্তরের জন্য 2 পাই আর, দ্বিতীয় শক্তি স্তরের জন্য 2 পাই আর 2, তৃতীয় শক্তি স্তরের জন্য 2 পাই আর 3, এরকম ভাবে পর্যায়ক্রমে, এরকম ভাবে পর্যায়ক্রমে। এখন এই যে সন্ডিলদার বলছিল যে সরল গুণিতক, তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক, সেক্ষেত্রে আমরা তাহলে এই জায়গায় কি লিখতে পারি? বা 2 পাই আর সমান আমরা লিখতে পারি এন ল্যামডার মান আমরা কত জানি? এই যে এইচ বাই এম ভি। তাহলে এন এইচ বাই আমরা লিখতে পারি কি এম ভি। যেহেতু এম সি জানি, কিন্তু ইলেকট্রন কণার বেগের ক্ষেত্রে আমরা ভি বলবো। তাহলে আমরা লিখতে পারি যে আমি যদি এম ভিটা নিয়ে আসি, তাহলে লিখতে পারি এম ভি আর সমান উপরে হলো এন এইচ বাই 2 পাই। এটা হলো আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগের সবচেয়ে সোজা এবং সরল একটা সমীকরণ। আমি সোজা এবং সহজভাবে বলার চেষ্টা করলাম। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো স্যার এইরকম, এটার ব্যাখ্যা হলো কিরকম? এরকম। ধরো আমি এই জায়গায় লিখে দিই, পরিষ্কার করে ফেললাম একটু। ধরো তুমি লিখলা যে এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। এই জায়গায় এই পাইটা হলো আমাদের
22/7 এটাকে নির্দেশ করে। তাহলে যে কি কি বোঝাচ্ছে, এম বলতে বোঝাচ্ছে মাস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের ভর, সেটা কত 9.11 গুণন 10⁻31 কেজি। আর ভি বলতে বোঝাচ্ছে ইলেকট্রনের বেগ, কার বেগ, ইলেকট্রনের বেগ, যে ইলেকট্রনের বেগ, এটা কি একক হবে, মিটার পার সেকেন্ড একক হবে। আর বলতে ব্যাসার্ধকে বোঝাচ্ছে, কি কে বোঝাচ্ছে, ব্যাসার্ধকে বোঝাচ্ছে, যা প্রশ্নে উল্লেখ করা থাকবে। আবার ধরো এন বলতে আমাদের নাম্বারকে বোঝাচ্ছে, নাম্বার, নাম্বার বলতে কি বোঝাচ্ছে, যে কততম কক্ষপথ বা শক্তি স্তরে তোমার কণিক ভরবেগ নির্ণয় করতে হবে, সেটা হলো এন এর মান, 1 2 3 4 5 6 এরকম ভাবে পূর্ণগুণিক পর্যন্ত। আমাদের এইচ বলতে বোঝাচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, কি বলতে বোঝাচ্ছে, প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবক, মান কত 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড, এটা। আর আমাদের পায়ের মান তো আমরা জানি, পাই বলতে 22/7, এটাকে আমরা লিখতে পারি 3.1416, এটা আমরা লিখতে পারি। এগুলো আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্রের ব্যাখ্যা। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে এই জায়গায় যে আমরা কেজি মিটার পার সেকেন্ড পার জুল লিখলাম, এটাকে কিভাবে আমাদের এটা আসলো, মানে এমভিআর সমান আমাদের ওই যে আমরা জানি প্লাঙ্ক ধ্রুবকের মান কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এটা কিভাবে আসলো, এটাকে তো আমরা যেভাবে বুঝাইতে পারি। তোমাকে আমি যদি লিখি যে এম ভি আর সমান, তুমি লিখছিলা কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, তাহলে আমি এটাকে যদি এইভাবে লিখি, একটু এইদিকে সরে আসি, যে কেজি মিটার গুণন সেকেন্ড স্কয়ার, ধর কেজি মিটার সেকেন্ড স্কয়ার, তাহলে একটা মিটার কম লিখছি এই কারণে মিটার, একটা সেকেন্ড বেশি লিখছি এই কারণে সেকেন্ড। তাহলে এইটুক সমান আমরা কি লিখতে পারি, এফ সমান এম এ, এফ সমান এম এ আমরা জানি, তুই যে তুমি পড়ছিলা যে এফ সমান এম এ, তাহলে এম এর মানটা এককটা হলো কেজি, এর এককটা হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এইটুক সমান আমরা কি লিখতে পারি, নিউটন। তাহলে এইটুক সমান আমরা যদি এম লিখি, তাহলে গুণন এম গুণন এস, এম গুণন এস সমান আমরা লিখতে পারি জুল, বা ওই যে কাজ সমান আমরা করছিলাম ডব্লিউ সমান এফ এস। তাহলে নিউটন আর মিটার গুণফলকে আমরা কি লিখতে পারি, জুল লিখতে পারি, আর তার সাথে কি আছে সেকেন্ড, তার মানে হলো জুল সেকেন্ড। এটা এইভাবে আসে, এককটা এইভাবে সাধারণত আসে, বুঝতে পারছো? এখন যদি বুঝে থাকো তাহলে ধরো আমি একটা অঙ্কের কথা যদি বলি, যে হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্ণয় করো। তোমাকে বলা হলো যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রন এর কৌণিক ভরবেগ কত, এটা বললো। এখন তুমি দেখো কি বলছে, হাইড্রোজেন পরমাণু কোন শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল, তার মানে এন এর মানটা আমাদের কত হবে, 3 হবে। তাহলে আমরা লিখতে পারি যে এম ভি আর সমান, যেহেতু কৌণিক ভরবেগের কথা বলতে, তার মানে এম ভি আর রাখতে হবে, সমান আমরা জানি কি এন এইচ বাই 2 পাই। তাহলে এই জায়গায় এন এর মানটা আমাদের কত, তৃতীয় শক্তি স্তর মানে 3, এইচ এর মানটা আমরা জানি 6.626 গুণন 10⁻34, এখন 2 গুণন আমরা যদি 22/7 লিখি, তাহলে 22 উপরে চলে যাবে, 7টা নিচে আসবে, তার কি কাজ আছে, আমরা একবারে লিখি 3.1416। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সাধারণত কি রকম মান আসতে পারে, একটু দেখো, বলো একজন আমাকে, যে এইরকম আসতে, আচ্ছা কত 3.16 গুণন কত, 3.16 গুণন 10⁻34, যে 10⁻34 জুল সেকেন্ড। এটা হলো হাইড্রোজেন পরমাণুর ওই যে আমাদের তৃতীয় শক্তি স্তর আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ জুল সেকেন্ড। এটা বুঝতে পারছো কিনা দেখো, যদি বুঝে থাকো তাহলে আমরা আরেকটা সমস্যা সমাধান করার চেষ্টা করি। সেটা ধরো একটু কঠিনের দিকে যাই, একটু কঠিন একটাই মনে করি। ধরো তোমাকে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণু একটি কক্ষপথের ব্যাসার্ধ, তোমাকে ধরো দেওয়া আছে এরকম ভাবে যে হাইড্রোজেন
পরমাণুর একটি কক্ষপথের ব্যাসার্ধ সমান দেওয়া আছে কত 8.5 10⁻8 সেন্টিমিটার, যে 8.5 গুণন 10⁻8 সেন্টিমিটার। এই যে এখন দেখো আবার সেন্টিমিটার এককে দিয়ে দিচ্ছি। আবার দেওয়া আছে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রন এর গতিবেগ দেওয়া আছে ধরো 5.4 গুণন 10⁻7 7 কি দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ড, যে সেন্টিমিটার পার সেকেন্ড হলে এত হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে গতিশীল আছে, হলে ইলেকট্রনটি কোন সেলে গতিশীল আছে, এটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমে কাজ কি, যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলাকে, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, এটা আমাদের মিটার এককে নিতে হবে। যদি মিটার এককে নিতে চাই তাহলে আমাদের প্রথমে কাজ কি, দেখো তোমাকে প্রথমে বলছে ব্যাসার্ধ। হাইড্রোজেন পরমাণু একটি কক্ষপথে ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে। তাহলে আর সমান আমাদের দেওয়া আছে 8.5 গুণন 10⁻8, এটা হলো সেন্টিমিটার এককে দেওয়া আছে। এটা মিটার এককে নিলে 100 দ্বারা ভাগ করলে এবার আমাদের কত আসে, 8.5 গুণন 10⁻10 মিটার আসে। আবার ধরো বলছে ইলেকট্রনের গতিবেগ মানে ভির মান দেওয়া আছে কত আমাদের, যে 5.4452 গুণন 10⁻7 cm পার সেকেন্ড। এটাকে 100 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে 5.4452 গুণন 10⁻5 মিটার পার সেকেন্ড, এটা আসলো। এখন আমাদের বলছে ইলেকট্রনটি কোন শেলে কি আছে। এখন কোন শেলে বলতে কি কি ডাটা, এম এর ইলেকট্রনের একটা আমরা ভর জানি, মাস অফ ইলেকট্রন 9.11 গুণন 10⁻34, এটা আমরা জানি হলো কেজি, সরি 31 কেজি, এটা জানি। আমাদের এন এর মানটা বের করতে বলছে, এইচ এর মানটা আমরা জানি 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি, আমরা জানি যে এম ভি আর সমান এন এইচ বাই আমরা কি লিখবো 2 পাই, এটা আমরা সূত্রটা জানি। তাহলে এই জায়গায় যদি আমি এন এর মানটা নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি বা এন সমান এম ভি আর এটা। তাহলে এন এর মান নির্ণয় করবো, তাহলে আমরা লিখতে পারি যে এম ভি আর 2 পাই, নিচে আমাদের কত এইচ। তাহলে মানটা যদি আমরা বসাই দিই তাহলে একটু এইদিকে সরাই নিয়ে আসি, কারণ জায়গা লাগবে। ধরো এম এর মানটা আমি ইলেকট্রনের ভর 9.11 গুণন 10⁻31, ভির মানটা ওই জায়গায় দেওয়া ছিল 5.4452 গুণন 10⁻5, আর এর মানটা দেওয়া আছে আমাদের 8.5 গুণন 10⁻10, 2 গুণন 3.1416, আর এইচ এর মান আমরা কি জানি 6.626 গুণন 10⁻34। এটাকে যদি ক্যালকুলেশন করে তাহলে আমাদের মোটামুটি ভাবে কত আসে, দেখো তো একজন করে ফেলছে, গুড, কত আসে 3.99। এটা তো আর একটা পূর্ণ সংখ্যা না, এই কারণে এটাকে আমরা ধরতে পারি কত 4। তাহলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি কততম শেলে ঘূর্ণায়মান অবস্থায় ছিল, 4 নাম্বার শেলে ঘূর্ণায়মান অবস্থায় ছিল। এই হলো আমাদের কৌণিক ভরবেগ। আজকে কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা করলাম, যথাসম্ভব সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি, তবু ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে আমার ভিডিওর নিচে অবশ্যই তোমরা লিখবা এবং জানাবা। কোনো সমস্যা থাকলে কোন বিষয়ে ক্লাস নিলে ভালো হয় সেটাও আমাকে জানাবা। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবা। ধন্যবাদ। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।